আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমার এই নতুন ভিডিওতে। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই সংক্ষেপে সেটি হচ্ছে তুরস্ক নিয়ে। তুরস্ক আমরা জানি যে একটা ন্যাটোভুক্ত মুসলিম দেশ। এটার অবস্থান ইউরোপ এবং এশিয়া মহাদেশ দুটোতেই আর কি কভার করে এবং মুসলমানদের বিভিন্ন ইস্যুতে বেশ সোচ্চার। অটোমান সাম্রাজ্য আমরা জানি, আমাদের লাস্ট খেলাফত ছিল তুরস্কতে এবং সেখানে একরকম বিশ্বাসঘাতকতা করা হয়েছে মুসলমানদের সাথে। বলা হয়েছিল প্রথমে যে খেলাফতকে তারা টাচ করবে না, কিন্তু সেটাকে ভেঙে চুরে ফেলা হয়েছে। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে ওয়েস্ট বা পশ্চিমারা খেলাফতের কথা শুনলে তাদের গায়ে জ্বর চলে আসে, অর্থাৎ তারা খুব ভয় পায়, আতঙ্কগ্রস্ত থাকে যে মুসলমানরা আবার বুঝি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলে, আবার বুঝি তাদের একটা শক্তিশালী শাসকের আন্ডারে তারা এক ছায়াতলে চলে আসে। তো তাদের যে ভয়, এই ভয়টা ভ্যালিড ভয়, কারণ মুসলমানরা যখন একটা ন্যায়পরায়ণ, শক্তিশালী, সাহসী কোনো একজন খলিফার আন্ডারে ছিল, বা অতীতে দেখা গেছে যে হজরত ওমর, তারপরে আমাদের আরও যে সকল খলিফারা ছিলেন, প্রত্যেকের সময়ে মুসলমানরা সারা বিশ্বে রাজত্ব করছে, বুক ফুলিয়ে রাজত্ব করছে, এবং এই মুসলমানদের মধ্যে ফাটল ধরানো যায় নাই, মুসলমানদেরকে হারানো যায় নাই যুদ্ধে। খুব শক্তিশালী অবস্থানে মুসলমানরা ছিল যে কোনো পথে, স্থলপথে হোক, আকাশপথে হোক, অথবা আকাশপথে সেরকম যুদ্ধ হতো না, স্থলপথে এবং জলপথে দুই অবস্থাতেই, এবং এমন মরুভূমিতেও যুদ্ধ হলে সেখানেও, আবার যদি সেটা সমতলে পাহাড়ে যেখানে যুদ্ধ হোক, মুসলমানরা সবসময় আগিয়ে থাকতো। এবং মুসলমানদের এই যে দুঃসাহসিক লড়াই এবং তাদের যে বীরত্ব, এটাকে তারা একদম আজরাইলের মতো ভয় পাইতো। তো এই বিষয়টা এখনও তারা ভুলে নাই। তারা ইতিহাস আমাদের চেয়ে মনে হয় একটু বেশিই পড়ে, এবং তারা তাদের ভুলগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, এবং তারা জানে যে মুসলমানরা এই পথে আসলে তাদের হাত থেকে বিজয় ছিনিয়ে আনার মতো শক্তি এই কাফের, মুশরিক এবং ওয়েস্টদের নেই। আজকে একটু মুসলমানদেরকে কেন্দ্রিক কথাবার্তা বেশি বলছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাদ দিয়ে। কিন্তু এখন তুরস্কের যে রাষ্ট্রপতি আছেন এরদোগান, সবাই জানেন, খুব ভালো মানুষ, সবাই জানে যে হাফেজ, তিনি খুব সুন্দর কারি, কথা বলেন ইসলামিক ওয়েতে, এবং ইসলামিক ইস্যুগুলোতে তিনি খুব সোচ্চার এবং বোল্ড কথা বলেন আর কি, কোনো ঘুরায় বেচে ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলেন না। সম্প্রতি ইরান ক্রাইসিসে তিনি বলছেন যে ইরানের ভিতরে যে ঘটনাটা ঘটতেছে, এটা বাইরের কারো কোনো একটা দেশের মদদে বা উস্কানিতে হচ্ছে। তিনি গিয়ে কথাটা বলছেন, এই কথার কিন্তু অন্য কোনো মুসলিম দেশ এখনও বলে নাই, সাহস পায় নাই। আমেরিকার বিরুদ্ধে যে কেন তারা কোনো কথা বলবে, সেটার সাহস তারা পায়নি, কিন্তু এরদোগান সাহেব এটা বলছে। এখন আমি তো ধরেন এরদোগান সাহেবকে এই কথাটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই কথাটা বলার পর মানে কি প্রতিক্রিয়া তৈরি হবে সেটা আমি জানি না, বাট কথাটা বলে হয়তো মনে হবে যে হ্যাঁ, ইরান মনে করবে যে হ্যাঁ, তুরস্ক আমাদের বন্ধু রাষ্ট্র, সে আমাদের ভালোর জন্য কথাটা বলছে। কিন্তু তলে তলে তো আবার ঠিকই বাণিজ্য সম্পর্ক ইসরায়েলের সাথে অনেক বেশি আছে তুরস্কের। ইভেন তারা যে আপনার হচ্ছে টেক সার্ভিসের সাথে তাদের যে একটা লেনদেন হয়, এরপর কৌশলগত যে আপনার গোয়েন্দা সংস্থার যে তথ্যগুলো শেয়ার করা, এগুলার অ্যাক্সেস কিন্তু মোসাদের সব জায়গায় একটু কঠিন, কারণ তারা তো ইসরায়েলি রাষ্ট্র, হয়তো সব জায়গায় পারে না। কিন্তু মুসলমান রাষ্ট্র হিসেবে কিন্তু ইসরায়েলের এজেন্ট, তুরস্কের এজেন্ট কিন্তু সহজে বিভিন্ন দেশে ইনভেট করতে পারে, এবং এখানে কিন্তু তাদের একটা আদাত বা গোপন একটা সম্পর্ক আছে। তো এই গোপন সম্পর্কগুলোর কারণে এত বোল্ড স্টেটমেন্ট দেয় ঠিকই, কিন্তু কোনো রোষানলে পড়ে না, কোনো নিষেধাজ্ঞায় পড়ে না। ইভেন কোনো একটা শাসন বা একটা বকা বাদ্য কিচ্ছু শুনতে হয় না। এটা একটা মজার বিষয়। তো এই ঘটনাগুলো তো আমরা দেখতেছি, এখন এই বিষয়গুলো তো আমরা খুব পজিটিভলি দেখি, কিন্তু তলে তলে তারা যে একটা নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখছে ইসরায়েলের সাথে, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। ফলে আমরা কি হয়, আমরা অন্ধবিশ্বাসে আমরা তাদেরকে বন্ধু হিসেবে দেখি, কিন্তু এই ধরনের বন্ধু প্রকাশ্য শত্রুর চেয়ে অনেক মারাত্মক। কারণ তারা যুদ্ধক্ষেত্রে আপনাকে কখনোই সেভাবে সাহায্য করবে না। আপনার ঘরে আগুন লাগলে তারা কখনোই পানি নিয়ে আসবে না, বরঞ্চ তারা হয়তো বাইরে থেকে
আফসোস করতে পারে। সেই আফসোসের ভিতরেও কিন্তু তাদের ষড়যন্ত্র আছে। তো এখন এমন একটা জটিল পরিস্থিতি বিরাজ করতেছে ইরানের জন্য যে আমরা দোয়া করা ছাড়া কিছু করার নাই। কারণ ইরানের ভিতরে যে বিক্ষোভটা চলতেছে সম্পূর্ণই পরিকল্পিত এবং এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করছে অনেকে ব্রেন ওয়াশড, অনেকে মানে সুযোগ সুবিধা হয়তো পাবে এই জন্য করতেছে। তারা যে স্বপ্নে বিভোর, তারা আল্লাহর ঘরে আগুন দিচ্ছে, অর্থাৎ মসজিদে আগুন দিচ্ছে, তাদের দেশের পতাকা পুড়িয়ে দিচ্ছে, ইসলামিক স্টেটের এগেনস্টে তারা বক্তব্য দিচ্ছে, যেটা মানে একজন মুসলমানের পক্ষে হজম করা খুব কঠিন ব্যাপার। আবার এইদিকে বিশ্বের বা বহির্শক্তির যে একটা মানে আক্রমণ করব একটা ভাব ইরানের ওপর, এগুলো সব কিছু দেখলে আসলে দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। তো সকলে আসেন আমরা দোয়া করি ইরানের জন্য, ইরানের সার্বভৌমত্ব যেন টিকে থাকে, ইরান যেন শক্তিশালী হয়, ইরান যেন আমাদের মানে মুসলিম দেশ আমরা যেহেতু, আমরা চাইবো যে ইরান তার মানে পারমাণবিক শক্তি যেটা, সেটা যেন তারা দ্রুত পারমাণবিক অস্ত্রের একটা মালিক হতে পারে। আমরা চাই যে তাহলে একটা মানে ভারসাম্য আসবে ক্ষমতার পৃথিবীতে। তাছাড়া এভাবে আসলে মুসলমান কোনো একটা দেশ যদি শক্তি তাদের কমে যায়, তাহলে সেটা মানে পুরা মুসলিম উম্মার জন্যই অবশ্যই অনেক সংকটপূর্ণ একটা জিনিস। ধন্যবাদ সবাইকে।